গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো গতকাল জানেন আমরা রাত্রে ঢুকেছি 6টা 10-15 দিকে, তখন আর ভিডিও করতে পারিনি, তো এখন করছি। তো আমরা ছিলাম এই সোনারতরী রেসিডেন্সিতে, এখানে ছিলাম। এটা শিলিগুড়িতে, তার মানে আপনার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির কাছে। আর সব থেকে বড় জিনিস, এখানে আমার বাইকটা খুব সেফ জায়গায় পার্কিং ছিল। দেখুন, এদিকে পুরো শাটার লাগানো ছিল এবং এই হলো বাইক পার্কিংয়ের জায়গা। তো ব্যাকপ্যাকগুলো আমি হাফ ডাউন করে রেখেছি, যে প্যাক হয়ে গেছে অনেকটাই, জাস্ট কভার লাগালেই হলো। এটাই হলো সব থেকে বড় প্রবলেম, কেননা এবার সবটাই আমাকে নিজে করতে হচ্ছে, তো এই জন্যই প্রবলেম। আর হোটেল কিন্তু ভালো, আমাদের 1000 টাকা রেট নিয়েছে। আমার ভাই, তার মানে কলিগ ভাই, আমাকে এটা হোটেলটা ঠিক করে দিয়েছে আগেই। তো চলুন আপনাদের রুমেরটা একটা দেখিয়ে দিই, তারপর এখান থেকে বেরোবো। তো এখান থেকে আমরা মালবাজার হয়ে যাব কি আমরা আপনার ফালাকাটা দিয়ে যাব, তো সেটা আপনাদের জানাচ্ছি রাস্তাতে। তো আমি রুমটা একটু দেখে দিচ্ছি কি ধরনের রুমে ছিলাম। তো চলুন উপরে। এই হোটেলটা কিন্তু জাস্ট রোডের কাছেই, ফ্লাইওভারটা উঠে গেছে তার কাছেই। তো এই হোটেলটা ঠিকঠাক, মোটামুটি 1000 টাকাতে ঠিক আছে। এসি ছিল, কিন্তু আমরা এসি ব্যবহার করি না, টিভিও দেখি না। তো কিছু জিনিসপত্র হেলমেট আছে, সেগুলো নিয়ে যাইনি এখনো, ব্যাগে মাউন্ট, তার মানে বাইকে মাউন্ট করিনি। এই হলো রুম। তো ঠিকঠাক, চলুন এখন বেরোই। সব রেডি হয়ে গেছে, আমরা জাস্ট জ্যাকেট ফ্যাকেট গলিয়ে আমরা বেরোবো। চলুন তাহলে। এখন 6টা 10 বাজে আর আমাদের জার্নি শুরু করলাম। জাস্ট এইটুকু আসতেই আমাদের এই হাই রোডে যে ফ্লাইওভার উঠেছে, তো এই রাস্তা পাওয়া গেল। তো চলুন ফ্লাইওভারে পার হয়ে আমরা এদিকে, এই যে রাস্তা, এই সার্ভিস রোড দিয়ে আমরা রাস্তায় উঠি। আপনাদের জানিয়ে রাখি, আমরা আলোচনা করে এই সিদ্ধান্ত নিলাম যে আমরা আপনার সেবক, মালবাজার দিয়ে আমরা বনগাঁওয়ের দিকে যাব। তো এই ডিসিশন নিয়েছি। তো এখন আমরা সেবক রোডের দিকে যাচ্ছি। তো আমাদের ফুয়েল আপটা করে নিতে হবে। গতকাল কলকাতা থেকে ফুল করে যাওয়ার পর আমি মালদাতে একবার তেল ঢেলেছিলাম 9 লিটার কিছু। তো চলুন একটু তেলটা নিয়ে নিই এখন। আমরা কিন্তু শিলিগুড়ির ভিতর দিয়ে নয়, আমরা শিলিগুড়ির আউটকাট দিয়ে যাচ্ছি। তো এখন বালাসন যে ব্রিজ, তো সেই ব্রিজ পার হচ্ছি। সকাল থেকে ভালোই লাগছে এবং ওয়েদারটাও খুব সুন্দর আছে, হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। নদীতে জল খুবই কম। তো চলুন আগের দিকে। এখন ফুয়েল আপটা করে নিচ্ছি। তো খুব বেশি লাগবে না, ওই 7 লিটার কিংবা 8 লিটার এইরকম লাগবে। 760 টাকার তেল লাগলো, তো ফুল হয়ে গেল। তো চলুন এখন সেবক দিয়ে এখন মালবাজারের দিকে। হোটেল থেকে চা খেয়ে বেরোয়নি, তো চলুন সামনে কোথাও চা একটু খেয়ে নিই। শিলিগুড়িতে আমরা এখন মহানন্দা নদীর উপর রাজা রামমোহন রায় ব্রিজ পার হচ্ছি। তো নদীতে, এখানে এই নদীতে অল্প জল আছে এখানে। হোটেল থেকে 5 থেকে 6 কিলোমিটার এসে আমরা এখন একটু চা খাচ্ছি। চা খেয়ে সোজা সেবকের দিকে যাব। তো এই সাইডের রাস্তাগুলো পুরো ফ্লাইওভার হচ্ছে এবং প্রচুর জাম আসতে হচ্ছে। তো চলুন চা খেয়েই আমরা বেরিয়ে পড়ি তাড়াতাড়ি করে। এখন 6টা 50 বাজে আর আমরা সেবকের যে জঙ্গল, সে জঙ্গলে এসে গেছি। খুব সুন্দর জঙ্গল, শাল গাছে নতুন কচি পাতা বেরোচ্ছে, খুব সুন্দর লাগছে। তবে এই জঙ্গলে যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল সেটা বলছি, যে এই যে সামনেই আমরা দাঁড়িয়েছিলাম সিকিম যাওয়ার সময়। তো আমরা ফটোশ্যুট করছিলাম, তখন সাইড থেকে একটা হাতি বেরিয়ে আসে, একদম খুব কাছ থেকে পার হয়ে যায়। তা এবং খুব ভাগ্য জোরে তখন কিচ্ছু হয়নি, জাস্ট এই সব জায়গাগুলোই দাঁড়িয়েছিলাম তাই মনে হচ্ছে। তো এখন আজকে তো কিছুতেই এই জঙ্গলের মাঝখানে দাঁড়াবো না, তবে জঙ্গলটা খুব সুন্দর, এই দেখে দেখেই যাচ্ছি, তো দারুণ লাগছে। তো চলুন সেবক কালীবাড়ির দিকে। খুব সুন্দর লাগছে। এই প্রথম আমরা আমাদের এই ট্রিপের পাহাড় দেখতে পেলাম। এই দূরে দেখা যাচ্ছে পরিষ্কার একদম পাহাড়। তবে গোপ্রো কতটা জাজ করতে পারছে আমি বলতে পারছি না, তবে খালি চোখে পরিষ্কার দেখা যাচ্ছে পাহাড়। তবে আপনাদের বলে রাখি, আজকে অল্প কিছু সময়ের জন্য পাহাড় পাবো, তারপর আবার প্লেন জায়গা। এবং আগামীকাল প্রায় সন্ধ্যের দিকে বা দুপুরের পরে আমরা পাহাড়ের জার্নি শুরু করব। তো চলুন পাহাড় দেখতে দেখতে, ছোট ছোট পাহাড় দেখতে দেখতে আমরা এগোই। শিলিগুড়ি থেকে প্রায় 30 কিলোমিটার আমরা পথ অতিক্রম করে এসে পৌঁছেছি সেবক কালীবাড়িতে। খুব জাগ্রত মন্দির, মা আমাদের রক্ষা করো। আমাদের ট্যুর যেন খুব সুন্দরভাবে কমপ্লিট হয়। তো মাকে প্রণাম করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এই সেবক দিয়ে আসার
এই কালীবাড়ি মন্দির দেখারও একটা উদ্দেশ্য ছিল। আর 500 মিটার এগিয়ে গেলেই পড়বে কোরিনেশন ব্রিজ, তো সেটারও একটা বিশাল ঐতিহাসিক গুরুত্ব আছে। তো সেগুলো একটু সামনেই আমি দেখাচ্ছি। আমরা এখন এসে পৌঁছে গেছি কোরিনেশন ব্রিজের কাছে। তো এই হলো কোরিনেশন ব্রিজের যে ওভাল আকৃতির যে ভিউ, তো সেইটা তো খুব সুন্দর ব্রিজটা তিস্তা নদীর উপরে। এটা ব্রিটিশদের তৈরি, কুইন এলিজাবেথের সময় এই ব্রিজ তৈরি করা আরম্ভ হয়। তো 1937 সালে এই ব্রিজ শুরু হয় এবং এটা কমপ্লিট হয় 1941 সালে। আমরা এখন তিস্তা নদীর পাড় ধরেই চলেছি। তো আপনাদের বলছি যে সোজা রাস্তাটা যেটা তিস্তা নদীর পাড় ধরেই চলে গেছে, ওটা চলে গেছে সিকিমের দিকে। আর আমরা এখন এই ডান দিকে ঘুরে এই ব্রিজ পার করে, কোরিনেশন ব্রিজ পার করে আমরা যাব এদিকে মালবাজারের দিকে। তো এই সাইডের ভিউটা একবার আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো ব্রিজের উপরে তো বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, তবুও আমি যতটা পারি দেখাচ্ছি। এই দেখুন এই যে ভিউ, কি সুন্দর ভিউ। তো চলুন ব্রিজ পার করেই আমরা দাঁড়িয়ে একটু ওয়াটার ব্রেক নেব। ব্রিজ পার করে এদিকে ওয়াটার ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম। এদিক থেকে যে সিনারিটা আরো সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে দেখুন, একদম নদীটা তিস্তা নদী ওদিক থেকে ওদিক। এখন আর একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছি এই কোরিনেশন ব্রিজের উপর থেকে, যে মেঘের খেলা কিভাবে চলছে, যে পাহাড়ের মাথায় কিভাবে মেঘ দেখা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনাদের দেখাচ্ছি, এত সুন্দর লাগছে। গোপ্রোতে সম্ভবত 100% জাজ করতে পারবে না, দেখাতে পারবে না, কিন্তু খালি চোখে এত সুন্দর লাগছে, একদম বিউটিফুল, না বলে থাকতে পারলাম না। তো চলুন, আর খুব বেশি লেট করা যাবে না, আস্তে আস্তে এগোতে হবে। এখন আমরা পাহাড়ের কার্বি রোড ধরেই চলেছি, বেশ সুন্দর কর্নারিং করতে করতে যাচ্ছি। তবে এই পাহাড় বেশিক্ষণ স্থায়িত্ব নয়, কিছুক্ষণ আগেই আমাদের প্লেন জায়গা দিয়ে, তার মানে সমতল জায়গার মধ্য দিয়ে যেতে হবে। তো আস্তে আস্তে এগোই। এখন আমরা প্লেন সমতল জায়গায় নেমে এসেছি। তো অল্প কিছুক্ষণের জন্য পাহাড়ি রাস্তায় যেতে হয়েছিল। তো এখন এসে গেছি আমরা, জাস্ট এখন একটা ফরেস্ট আরম্ভ হচ্ছে। এটা চাপড়ামারি রেঞ্জেরই কিছুটা অংশ। তো এটা দিয়ে কিছুটা রোডের ওদিকে ট্রেন লাইনও আছে, তবে জঙ্গল, খুবই ঘন জঙ্গল। তো সামনে আপনাদের ট্রেনের লাইনটা আছে, আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এতে হামেশাই হাতি এদিক থেকে ওদিক পার হয়, তো একটু সাবধানে দেখে শুনে যেতে হবে। আর দূরে ছোট ছোট পাহাড়গুলো দেখা যাচ্ছে। তো চলুন আস্তে আস্তে এগোই। এরপরে চায়ের বাগান আসবে এবং মালবাজারও আসবে। মালবাজার এখান থেকে ওই 25 কিলোমিটার মতন রাস্তা আছে। তো চলুন মালবাজারে ব্রেকফাস্টটা করে নেব। আপনাদের যে ট্রেন লাইনের কথা বলছিলাম, এই যে সামনে ওভারব্রিজের উপর দিয়ে ট্রেনের লাইন গেছে, তো এই লাইন দিয়ে আমি ট্রেন লাইন দিয়ে গেছি। তো এখানে এই চাপড়ামারি এরিয়ায় ট্রেনটা কিন্তু খুব 30 কিলোমিটার স্পিডেই যায়। তো এর থেকে বেশি যায় না কেন, কেননা তার মানে জঙ্গলি জন্তু জানোয়ার যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, বিশেষ করে হাতি। তো সেই জন্য এখানে ট্রেনের স্পিডও একদম লিমিটেড করা আছে। তো চলুন এখন সোজা মালবাজারের দিকে। মালবাজার পৌঁছাতে এখনো 12 কিলোমিটার রাস্তা বাকি আছে। আর রাস্তার দুদিকে চায়ের বাগান দেখুন, কি সুন্দর লাগছে। প্রথম তার মানে পাতা বেরোচ্ছে, কাটিং এর পর প্রথম পাতা বেরোচ্ছে, চারিদিকে সবুজ, একদম এক লেভেলে, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। তো চলুন চা বাগান দেখতে দেখতে প্রথমে মালবাজার পৌঁছাই, তারপর চায়ের বাগানে কোথাও দাঁড়িয়ে ফটো শ্যুট করব। তো চলুন তাহলে আস্তে আস্তে এগোই। এখন আমরা মালবাজার পৌঁছে গেছি, 8:45 বাজে। তো আমরা ব্রেকফাস্টটা করে নেব। তো আপনাদের বলে রাখি, জাস্ট এই যে এই রাস্তাটা একটু গেছে এই বাঁদিকে, মানে মালবাজার রেলওয়ে স্টেশন। তো আমরা যখন মূর্তি ঘুরতে এসেছিলাম তখন এখানে এই দোকানেই আমরা ব্রেকফাস্ট করেছিলাম। তো চলুন এই দোকানেই ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করে আমরা সোজা এদিকে বীরপাড়া দিয়ে হাসিমারার দিকে যাব এবং আলিপুরদুয়ারে আমরা ম্যান এনএইচে আমরা কানেক্ট করব। তো চলুন সবই দেখাতে থাকবো। তো আগে ব্রেকফাস্টটা করে নিই। এখানের এটা খুবই বিখ্যাত দোকান এবং খুবই বড় দোকান এবং প্রচুর মিষ্টির স্টক। দেখুন কি পরিমাণে মিষ্টি আছে। তো যাই বসি, তারপর খাওয়ার অর্ডার দিই। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, কচুরি আর তরকারি। তো আমি মিষ্টি খাইনি, সীমা মিষ্টি খেলো। তো এখন বেরিয়ে পড়েছি আবার বীরপাড়ার দিকে। তো বীরপাড়া এখান থেকে প্রায় 50 কিলোমিটার, আর আলিপুরদুয়ার হলো 113 কিলোমিটার, আর গৌহাটি 390 কিলোমিটার। তো অনেকখানি পথ যেতে হবে। চলুন আস্তে আস্তে এগোই। তো সামনে দাঁড়িয়ে কোথাও চায়ের বাগানে একটু ফটো শ্যুট করব, তারপর আবার এগোতে থাকবো।
এখন সকাল 10টা বাজে আর আমরা জলঢাকা নদী পার হচ্ছি। তো এরপরেই এই নদী পার হওয়ার কিছুটা পরেই প্রচুর টি গার্ডেন একদম লাইন দিয়ে আছে। তো চলুন সেখানে একটু ফটো শ্যুট করি। রাস্তার গায়ে একটা মস্ত বড় টি গার্ডেন। তো এখন দাঁড়িয়ে পড়েছি। তো বিশাল বড় সাইজের টি বাগান, দেখুন এদিকে কত দূর পর্যন্ত টি গার্ডেন একদম গ্রিন হয়ে আছে, খুব সুন্দর। আর এই যে মাঝখানে সোজা রাস্তাটা দেখছেন, এটা তার মানে খুব বেশি বৃষ্টি হলে এটা জল তার মানে এটা দিয়ে বেরিয়ে যায়। এই রাস্তাটাই করা আছে, প্রত্যেকটা চা বাগানে এই ধরনের রাস্তা করা আছে। তো খুব সুন্দর চা বাগান। তো একটু আমরা এখানে নামি এবং ফটো শ্যুট করি। তো চলুন তাহলে ফটোগুলো দেখুন। এখনো আমরা বীরপাড়া পৌঁছাইনি। তো বীরপাড়ার আগে একটা মোড় আছে, একটা চলে গেছে ডান দিকে চলে গেছে ধূপগুড়ির দিকে, আর বাঁ দিকে আলিপুরদুয়ারের দিকে। তো আমরা আলিপুরদুয়ারের দিকেই যাব। তো বাঁ দিকে টার্ন নেব। তো এখান থেকে ধূপগুড়ি 18 কিলোমিটার, তার মানে সেই আবার ওই ন্যাশনাল হাইওয়ে ধরিয়ে দেবে। তো আমরা এই বাঁ দিকে নিয়েই যাব, ওটা দিয়ে গেলে ঘুরপথের রাস্তা হবে। তো এদিকে সিঙ্গেল রাস্তা এবং গাড়ির সংখ্যাও আগে তো কম ছিল, এখানে দেখি এই রাস্তায় কীরকম। তবে আশা করছি খুব বিশাল গাড়ির চাপ হবে না। এরপরে কিছুটা যাওয়ার পরেই আমরা আবার আলিপুরদুয়ারের কিছুটা আগে আমরা যে ডবল রাস্তা তাতে উঠবো। আজ 24শে মার্চ, দোলযাত্রা, তাই চারিদিকে তার মানে দোলের উৎসব চলছে। এবং এই যে দেখুন এই রাস্তায় একদম শো করে নাচতে নাচতে যাচ্ছে সব মেয়েরা, খুব সুন্দর লাগছে ট্রেডিশনাল ড্রেস পরে, দারুণ। এখন আমরা তোরসা ব্রিজ পার করছি। তো এই অঞ্চলের এক প্রধান নদী বলা যায় এই তোরসা রিভার। তো সাইডে ট্রেনের লাইন দেখা যাচ্ছে, খুব সুন্দর, দারুণ। এখন 10টা 40 বাজে আর আমরা পৌঁছে গেছি প্রায় হাসিমারার কাছে। তো আপনাদের বলে রাখি, এই বাঁ দিকে যে রাস্তাটা গেছে ওটা এশিয়ান হাইওয়ে উঠেছে। তো জাস্ট আমরা এশিয়ান হাইওয়ের নিচ দিয়েই যাব। তো এই যে উপরের ওভারপাসটা, এটা এশিয়ান হাইওয়ে পাস হয়ে গেছে। তো আমি এই এশিয়ান হাইওয়েতে উঠেছি আগে, যখন মূর্তি এসেছিলাম তখন আমার দাদা একজন এই হাসিমারাতে থাকেন, তো উনি নিয়ে গেছিলেন এই এশিয়ান হাইওয়ে দিয়ে। তো খুব সুন্দর। তো চলুন আস্তে আস্তে হাসিমারার দিকে এই সুন্দর চায়ের বাগান দেখতে দেখতে এগিয়ে চলি। এই হাসিমারার কাছ থেকে জয়গাঁও কিন্তু খুব কাছে, মাত্র 16 কিলোমিটার, আর আলিপুরদুয়ার 42 কিলোমিটার। আমরা এখন হাসিমারার যে এয়ারবেস আছে তার বাউন্ডারি ওয়াল ধরেই আমরা চলেছি। তো এখানেই রাফেল আছে। তা আমরা নিজেকে গর্ব অনুভব হচ্ছে যে এই হাসিমারার কাছ দিয়েই আমরা যাচ্ছি। আর হাসিমারা টাউনটা বাঁ দিকে আছে। তো এখানে একটা ওয়েদার দেখেছি, আগেও দেখেছি আমি, যে সকালে একটু হালকা ঠান্ডা লাগে এবং রোদ উঠলে তো গরম আছেই। এবং আরেকটা কথা বলে রাখি, এখান থেকে কিন্তু ভুটান বর্ডার খুবই কাছে, খুবই কাছে, সামান্য কিছু কিলোমিটার দূরে, প্রায় 15 থেকে 16 কিলোমিটার দূরে। এই হাসিমারার কাছে আর একটা জিনিস চোখে পড়লো আমার, এখানে প্রচুর সারি সারি সুপারির বাগান, প্রচুর, যেদিকে তাকাবেন সেদিকে সুপারির বাগান। আমরা এখন দাঁড়িয়ে পড়েছি যে চায়ের বাগানের কাছে এবং আখের রস খাবো। তো এই আখের রস আছে, সুন্দর চায়ের বাগানের কাছে আখের রস, দারুণ লাগবে। 2 গ্লাস দিয়েছে, 2 গ্লাস। তবে এই সুন্দর লোকেশনে সুন্দর চায়ের বাগানে আখের রস খেতে খুব ভালো লাগবে। এক অন্য ধরনের এক্সপিরিয়েন্স। আমরা এখন হাসিমারা থেকে প্রায় 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট জার্নি করে আমরা এখন NH 31C-তে উঠে গেছি। তো আলিপুরদুয়ার আর বেশি দূরে নয়, প্রায় 11 কিলোমিটার ডান দিকে ঢুকে যেতে হবে। আর আপনার বনগাইগাঁও 120 কিলোমিটার আর নলবাড়ি 228 কিলোমিটার। তো আমরা দেখি কতদূর যেতে পারি। আজকে তো সম্ভবত গৌহাটি পৌঁছানো আমাদের অসম্ভব হবে। তো দেখি আগে কোথাও সুবিধা পেলে থেকে যাব। এখন 12টা 20 বাজে আর অবশেষে আমরা বারোসিয়া পার হয়ে আমরা বেঙ্গল আর আসামের বর্ডারে এসে গেছি। এটা হলো বেঙ্গল আর আসামের বর্ডার। জাস্ট এই যে চেকপোস্ট ব্যারিয়ারটা আছে ওদিকে পার হয়ে গেলেই আমরা আসামে ঢুকে যাব। তো চলুন বেঙ্গলকে ছেড়ে এখন আসামের দিকে এগোই। আর একটা কথা বলে রাখি, আমরা কিন্তু এখন সিঙ্গেল রাস্তাতে নয়, যে 2 লেন হাইওয়ে আছে ওর মধ্য দিয়েই যাচ্ছি। আলিপুরদুয়ার থেকে প্রায় 15-16 কিলোমিটার আসার পর এই ধরনের রাস্তা একদম পাওয়া গেছে এবং ভালো সুন্দর রাস্তা, ঢালাই রাস্তা। তো ভালো স্পিড মেনটেন করা যাচ্ছে। চলুন আস্তে আস্তে এগোই, সামনে কোথাও লাঞ্চটাও তো সারতে হবে। তো আস্তে আস্তে এগোই। আর এদিকের সব জমি চাষের জমি এবং প্রচণ্ড পরিমাণে আলু ফালু চাষ হয়েছে। তো তাই দেখতে দেখতে চলছি। এখন কিন্তু আমরা আসাম দিয়েই চলছি। তো আসামে সবাইকে স্বাগতম।
এই যে চেক ব্যারিয়ার, এটা আসাম পুলিশের, এখন আসাম পুলিশের আন্ডারে আমরা হয়ে গেছি। আপনাদের বলে রাখি, আমি কিন্তু অরুণাচল ঢোকার যে দুটো রাস্তা আমি সিলেক্ট করে রেখেছি। যদি আজ মানে গৌহাটি পৌঁছাতে পারি তবে তাহলে আজ গৌহাটি চলে যাবো, আর না হয় আমি এই নলবাড়ি ফলবাড়ির দিকে না গিয়ে আমি বড়মা থেকে তাম্বলপুর হয়ে আমি উদলগুড়ির দিকে যাব এবং ভৈরবকুণ্ড বর্ডার দিয়ে অরুণাচলে প্রবেশ করব। এই রাস্তাটা কিন্তু লোকাল রাস্তা, তাই দিনের সময় ছাড়া আমি যাব না। যদি বিকেল হয়ে যায় তাহলে আদৌ ওই রাস্তায় যাব না। তো দেখি আজকে কতদূর যেতে পারি, আর যদি না হয় তাহলে মঙ্গলদৈ দিয়ে আমি উদলগুড়ি পৌঁছাবো। 1:20 বাজে, আর আমরা এখন গোসাইগাঁওর কাছে একটা ধাবাতে, ধাবা বলতে একটা হোটেল শান্তিপ্রিয়, তো সেই হোটেলে দাঁড়িয়েছি। তো এখন এখানে লাঞ্চটা সারবো, তো চলুন লাঞ্চটা সেরে নিই। এবং হালকা হালকা মেঘও দেখা যাচ্ছে, তো সেই জন্য একটু দাঁড়িয়ে গেলাম যে যাতে যদি বৃষ্টি হয়, বৃষ্টিটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে যাবে, তারপরে বেরোবো। তো চলুন খাওয়া দাওয়াটা শেষ করি। দুপুরের লাঞ্চ তো কমপ্লিট করলাম, কিন্তু মেঘ একদম কালো করে আছে, তাই রেনকোটগুলো সব পরে নিলাম আবার। তো আজকে আশা করছি বেশি দূর যেতে পারবো না, এবং নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে আজকে বনগাইগাঁওতে থেকে যাব। তো যেভাবে ওয়েদার, বনগাইগাঁওর আর আগে যাওয়া সম্ভব হবে না, কেন ওয়েদার খুবই খারাপ। তো এই হোটেলে খাওয়া দাওয়া নিয়ে বলছি, হোটেলে খাবার যে পরিমাণে দিল তার থেকে দুগুণ দাম নিল। খাবার ভালো, কিন্তু খাবারের রেট অসম্ভব ধরনের চড়া। তো যাই হোক, এবং বাইরে সেটা মানিয়ে নিতেই হবে, কিছু করার নেই। তো আমরা দুপুরের লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি এবং আগের দিকে এখন বনগাইগাঁওর দিকে এগিয়ে চলি। লাঞ্চ কমপ্লিট করার পর আমরা প্রায় ঘন্টা দেড়েক জার্নি করলাম, প্রায় 45 কিলোমিটার মতন অতিক্রম করলাম। তবুও এখনো বৃষ্টি আসেনি, তবে মেঘ চারিদিকে একদম কালো করে আছে, যে কোনো সময় এসে যাবে। তাই এই জন্য রেনকোটও আর খুলতে পারছি না ভয়ে, আর ওয়েদারও কিন্তু ঠান্ডা আছে। তো আস্তে আস্তে এগোই। বনগাইগাঁও এখান থেকে আর খুব বেশি দূরে নয়, তো আমি সাইনবোর্ড আসলেই আপনাদের বলছি বনগাইগাঁও কত কিলোমিটার আছে। তবে পরিষ্কার রাস্তা, গাড়ির সংখ্যাও কম। এখন 4:10 বাজে। এখান থেকে বনগাইগাঁও 23 কিলোমিটার, আর এদিকে আপনার বাম দিকে ভুটান গেছে, ভুটানের গেলেফু 37 কিলোমিটার, আর গৌহাটি 195 কিলোমিটার। তো আজকে আমরা তো বনগাইগাঁওয়ে থাকারই প্রোগ্রাম করে এগিয়ে চলেছি, খুব স্লো যাচ্ছি। তো আমরা সম্ভবত ওই 5টার আগেই বনগাইগাঁও পৌঁছে যাব, এবং দিনের আলো থাকবে, সুন্দরভাবে হোটেল নিতে পারবো। তো চলুন আস্তে আস্তে এগোই বনগাইগাঁওর দিকে। অবশেষে 4:50-এ আমরা বনগাইগাঁও ঢুকলাম। এই বাঁ দিকে আইওসির অয়েল রিফাইনারি যে প্ল্যান্ট আছে, সেই প্ল্যান্ট দেখা যাচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে যে আইওসির যে চিমনি, তো সেটা দেখা যাচ্ছে। চিমনি বলতে আলোটা, মানে বাজে গ্যাসটা যে জ্বলে সেই আলোটা দেখা যাচ্ছে। তো এই গ্যাসটা সম্পর্কে আমি হলদিয়াতে খুবই ওয়াকিবহাল, সেই জন্য আমি বুঝতে পারলাম যে আমরা বনগাইগাঁও এসে গেছি। এখন হোটেল খোঁজার পালা। তো চলুন আগের দিকে হোটেল দেখি কোথায় কী ধরনের হোটেল পাওয়া যায়। এই পৌঁছে গেছি আমাদের রিসেप्शने। भैया थोड़ा होटल का नाम बोल दीजिए। हम लोग का होटल का नाम है होटल आरोनाई। ये चापागुड़ी ये बोंगईगांव के सामने ही गिरता है ये। अच्छा। यहाँ रूम मिल जाएगा, कोई भी बाइकर आएगा तो बाइकर? जी बिल्कुल, कोई भी बाइकर आएगा, राइडर्स आएगा, बिल्कुल यहाँ पे ठहर के जा सकते हैं। एकदम नजदीक हाईवे के बगल में ही एकदम। जी इसीलिए सुविधा है। और रेट भी भैया फिक्स कर देंगे? हाँ, राइडर्स के लिए फिक्स कर देता है, जरूर ठीक हो सके। ठीक है भैया, ঠিক আছে। আপনাদের রুমটা একবার শেয়ার করে দিচ্ছি। এদিকে হলো এই রুম, আমার এই 7 নম্বর রুম। এই রুমের জিনিসপত্র চারিদিকে ছড়ানো ছিটানো আছে। হোটেলটা বাইরে থেকে একবার দেখিয়ে দিই। তো এই হাই রোডের গায়েই একদম হোটেল। এই হোটেল 3তলা হোটেল, তো ভালো, নতুন হয়েছে, প্রায় 2 মাস হলো হোটেল আরনি। তো এই আমার বাইক দাঁড়িয়ে আছে এখন বর্তমান। তো এইটা হলো খাওয়ার হোটেল, এই যে এটা। তো জাস্ট খাওয়া দাওয়া শেষ হলেই আমার বাইক ওখানে তুলে দেবে, এই কথা হয়েছে। তো তুলেও দেবে, ওরা বলেছে যে আমরা নিজেরাই তুলে দেবো। তো এখানে একটা নিচে খাওয়ার হোটেল আর উপরে থাকার, খুব সুন্দর। 1000 টাকা রেট নিয়েছে, ঠিকঠাক। তো আর আমি ব্লগ বাড়াচ্ছি না, এইখানে আমার ব্লগ শেষ করছি। দেখা হবে নেক্সট ডেতে, বাই।